নকুড় মামা পথের পাশে খাদের ধারের একটা বেঞ্চে বসে আছেন। তার মাথায় ছাতা, গলায় কমফোর্টার, গায়ে ওভারকোট, চোখে ভ্রুকুটি, মুখে বিরক্তি। আমাকে দেখে বললেন, ব্রোজেন নাকি? আগে হ্যাঁ। তারপর আপনি হঠাৎ দার্জিলিংয়ে? স্টোরিজ আনফোল্ড, কান থেকে হৃদয় পর্যন্ত। স্টোরিজ আনফোল্ডে আমরা এসেছি জানা অজানা গল্পের সম্ভার নিয়ে। আশা রাখব আমাদের শিল্পীদের অভিনয়ের মধ্যে দিয়ে এই গল্পগুলো আপনার কান ছুঁয়ে হৃদয়ের কাছাকাছি পৌঁছে যাবে। যদি আমাদের গল্প ভালো লেগে থাকে তাহলে অবশ্যই স্টোরিজ আনফোল্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে সঙ্গে থাকবেন। নমস্কার, আমি অঙ্কুর। আজকের গল্পের সূত্রধর। রাজশেখর বসু ছিলেন একজন বিশিষ্ট ভারতীয় বাঙালি সাহিত্যিক, অনুবাদক, রসায়নবিদ ও অভিধান প্রণেতা। 1922 খ্রিস্টাব্দে পরশুরাম ছদ্মনামে তিনি একটি মাসিক পত্রিকায় শ্রী শ্রী সিদ্ধেশ্বরী লিমিটেড নামে ব্যঙ্গ রচনা প্রকাশ করেন, যা তাঁকে প্রভূত জনপ্রিয়তা এনে দেয়। বিভিন্ন গল্প রচনা ছাড়াও তিনি কালিদাসের মেঘদূত, বাল্মীকি রামায়ণ, বেদব্যাসের মহাভারত, শ্রীমদ্ভগবদ্ গীতা ইত্যাদি অনুবাদ করেন। আজ স্টোরিজ আনফোল্ডে থাকছে তার লেখা গল্প কচি সংসদ। সব শ্রোতাদের সুবিধার জন্য আমরা মূল গল্পটির ভাষা সহজ করে নিয়েছি। তাহলে শুরু করা যাক আজকের গল্প কচি সংসদ। আলিপুরের সংবাদ, সাগর আইল্যান্ডে বায়ুমণ্ডলে যে গর্ত হয়েছিল সেটা সম্প্রতি পাকা রকম ভরাট হয়ে গেছে, সুতরাং আর বৃষ্টি হবে না। চৌরঙ্গিতে 3টে সবুজ পোকার অগ্রদূত ধরা পড়েছে। ঘোলা আকাশ ছিঁড়ে ক্রমশ নীল রং বেরিয়ে আসছে, রোদে কাঁসার মতো রং ধরেছে। গিন্নি নির্ভয়ে লেপ কাঁথা শুকোতে দিচ্ছেন। শেষ রাত্রে একটু ঘনীভূত হয়ে শুতে হয়। টাকায় 1 গন্ডা রোগা রোগা ফুলকপির বাচ্চা বিকোচ্ছে, পটল চড়ছে, আলু নামছে। স্থলে জলে মরুত বোমে দেহে মনে শরৎ আত্মপ্রকাশ করছে। সেকালে রাজারা এই সময়ে দিগ্বিজয়ে যেতেন। আদালত বন্ধ, আমার বাড়ি মক্কেলহীন। সার্কুলার রোডে ধাপা মেলের বাঁশি পোঁ করে বাজল। চমকে উঠে দেখলাম বড় ছেলেটা জিওমেট্রি ছেড়ে রেলের টাইম টেবিল মুখস্থ করছে। ছোট ছেলেটার ঘাড়ে ইঞ্জিনের ভূত চেপেছে। সে ক্রমাগত 2 হাতে কনুই ঘুরিয়ে ছুঁচোর মতো মুখ করে বলছে, মন চঞ্চল হয়ে উঠল। এবার কোথায় যাওয়া যায়? 2-1 মহাপ্রাণ বন্ধু বললেন, পুজোর ছুটিতে দেশে যাও, পল্লী সংস্কার করো। কিন্তু অত্যন্ত লজ্জার সঙ্গে স্বীকার করছি যে অন্য অনেক সৎ কাজের মতো এইটিও আমার দ্বারা হওয়ার নয়। জানামি ধর্মং, অন্তত মোটামুটি জানি, কিন্তু ন চমে প্রবৃত্তি। ভ্রমণের নেশা আমার মাথা খেয়েছে। পায়ে হেঁটে, গরুর গাড়িতে, মোটর, নৌকা, জাহাজ এসব মাঝে মাঝে মুখ বদলাবার জন্য মন্দ নয়, কিন্তু জানের রাজা রেলগাড়ি, রেলগাড়ির রাজা EIR। বন্ধু বলেন, ইংরেজের জিনিসে তোমার অত উৎসাহ ভালো দেখায় না। আচ্ছা, রেল না হয় ইংরেজ করেছে, কিন্তু খরচটা কে জোগাচ্ছে? আজ না হয় আমরা ইংরেজকে সহিংস বাহবা দিচ্ছি, কিন্তু এমন দিন ছিল যখন সেও আমাদের কীর্তি অবাক হয়ে দেখত। আবার পাশা উল্টাবে, 200 বছর সবুর করো, তখন তারায় তারায় মেল চালাবো।
ইংরেজ ফ্যাল ফ্যাল করে চেয়ে দেখবে, সঙ্গে নেব না, পয়সা দিলেও না। বাংলার নদ নদী, ঝোপ ঝাড়, পল্লীকুটিরের ঘুঁটের সুমিষ্ট ধোঁয়া, পানা পুকুর থেকে উঠে আসা জুঁই ফুলের গন্ধ, এসব অতি স্নিগ্ধ জিনিস। কিন্তু এই দারুণ শরৎকালে মন চায় পৃথিবীর বুক চিরে গর্জন করে ছুটে যেতে। পাঞ্জাব মেল শনশন ছুটছে, বড় বড় মাঠ, সারি সারি তালগাছ, ছোট ছোট পাহাড়, নিমেষে নিমেষে পট পরিবর্তন। মাঝে মাঝে বিরাম, পান বিড়ি সিগারেট, চা, গ্রাম, পুরি কচুরি, রুটি কাবাব, ডিনার স্যার অ্যাট শিখোদাবাদ। তারপর প্রবল বেগ টেলিগ্রাফের খুঁটি ছুটে পালাচ্ছে। দুপাশে আখের ক্ষেত স্রোতের মতো বয়ে যাচ্ছে। ছোট ছোট নদী কুণ্ডলি পাকিয়ে অদৃশ্য হচ্ছে। দূরে প্রকাণ্ড প্রান্তর অতি দূরের শ্যামায়মান বনকে ধীরে ধীরে প্রদক্ষিণ করছে। কয়লার ধোঁয়ার গন্ধ, হঠাৎ জানলা দিয়ে এক ঝলক উগ্র মধুর ছাতিম ফুলের গন্ধ। তারপর সন্ধ্যা। পশ্চিম আকাশে ওই বড় তারাটা গাড়ির সঙ্গে পাল্লা দিয়ে চলেছে। ওদিকে বেঞ্চে পেট মোটা লালাজি এর মধ্যে নাক ডাকাচ্ছেন। মাথার ওপর ফিরিঙ্গিটা বোতল থেকে কি খাচ্ছে। এদিকের বেঞ্চে 2টি কম্বল পাতা, তার উপর আরও 2 কম্বল, তার মধ্যে আমি, আমার মধ্যে ভর পেট ভালো ভালো খাবার। তাছাড়া বেতের বাক্সে আরও অনেক আছে। গাড়ির শরীর জুড়ে লোহা লক করে, চাকার ঠোক করে শেকলের ঝনঝনায় মৃদঙ্গ মন্দিরা বাজছে। আমি চিৎপাত হয়ে তাণ্ডব নাচছি। হামি নস্ত। এই পাশবিক পরিকল্পনা, এই অহেতুক রেলওয়ে প্রীতি, এর পিছনে মনস্তত্ত্বের কোন দুষ্টু সাপ লুকিয়ে আছে? গিরিন বোসকে জিজ্ঞাসা করতে সাহস হয় না। চট করে স্থির করে ফেললাম ডালহৌসি যাব। আমার এক পাঞ্জাবি বন্ধুর নিমন্ত্রণে একাই যাব। গিন্নিকে একটা মোটা রকম ঘুষ এবং অজস্র থিয়েটার দেখার অনুমতি দিয়ে ঠান্ডা করে রাখব। কিন্তু ম্যান প্রপোজেস, ওম্যান ডিসপোজেস। আমার বড় সুটকেসটা ঝাড়ছি, হঠাৎ বিদ্যুৎ লতার মতো ছুটে এসে গিন্নি বললেন, হোয়াট হোয়াট হোয়াট? এখানে একটা কথা চুপি চুপি বলে রাখি। গিন্নির ইংরাজি বিদ্যে ফার্স্ট বুক পর্যন্ত, কিন্তু তিনি আমার ফাজিল শালাদের দয়ায় গোটা কয়েক মুখরোচক ইংরাজি শব্দ শিখেছেন এবং সুযোগ পেলেই সেগুলো প্রয়োগ করেন। আমি আমতা আমতা করে বললাম, এই মনে করছি ছুটির কদিন একটু পাহাড়ে কাটিয়ে আসি, শরীরটা একটু কি না। হোয়াট একাই যাবার মতলব দেখছি। আমি বুঝি একটা মস্ত ভারী বোঝা হয়ে পড়েছি। তা পাহাড়ে গিয়ে তপস্যা হবে নাকি? সভয়ে দেখলাম শ্রীমুখ ধূমায়মান, বুঝলাম পর্বত বহ্নিমান। ধাঁ করে মতলব বদলে ফেলে বললাম, রাম বলো, একা কখনো তপস্যা হয়? আমি হব না তাপস, যদি না পাই তপস্বিনী। মন্ত্র বলে স্মোক নুইসেন্স কেটে গেল। গিন্নি হেসে বললেন, হোয়াট পাহাড়? ডালহৌসি, অনেক দূর। হ্যাং ডালাউসি, দার্জিলিং চলো। আমার 30 ছড়া পাথরের মালা না কিনলেই নয়, আর 4 ডজন ঝাঁটা, আর অত দাম দিয়ে গলায় দেবার শুঁয়োপোকা কেনা হলো, সেই যে বোয়া না কি বলে, আর হিরে বসানো চরকা ব্রোচ, তা তো এ পর্যন্ত পড়তেই পেলুম না। তোমার সেই ডালকুত্ত পাহাড়ে সেসব দেখবে কে? দার্জিলিং এ বরঞ্চ কত চেনাশোনা লোকের সঙ্গে দেখা হবে। টুনি দিদি, তার ননদ, এরা সব সেখানে আছে। সরোজিনীরা, সুকুমাসী, এরাও গেছে। মঙ্কি মিত্তিরের বউ তার 13টা এড়ি গেড়ি ছানাপোনা নিয়ে গেছে। যুক্তি অকাট্য। সুতরাং দার্জিলিং যাওয়াই স্থির হলো। দার্জিলিংয়ে গিয়ে দেখি মেঘে বৃষ্টিতে 10 দিক আচ্ছন্ন। ঘর থেকে বেরোতে ইচ্ছেই হয় না। ঘরের মধ্যে থাকতেও আরও অনিচ্ছা জন্মায়। সকালের খাওয়া শেষ করে পায়ে মোটা বুট এবং ম্যাকিনটাস পরে বেড়াতে বেরিয়েছি।
জনশূন্য ক্যালকাটা রোডে একাকী পদচারণ করতে করতে ভাবছিলাম, অবলম্বনহীন মেঘরাজ্যে আর তো ভালো লাগে না। এমন সময় একটু দূরে দেখলাম চেনা কেউ বসে আছে পাহাড়ের খাদের ধারের চেয়ারটাতে। এই পর্যন্ত রবীন্দ্রনাথের সঙ্গে আশ্চর্য রকম মিল আছে, কিন্তু আমার অদৃষ্ট অন্যরকম। বাদরোয়ানের নবাব গোলাম কাদের খাঁর পুত্রীর সাক্ষাৎ পেলাম না। দেখা হলো ডুমরাওনের মুক্তার নকুড় চৌধুরীর সঙ্গে, যিনি সম্পর্ক নির্বিশেষে আত্মীয় অনাত্মীয় সকলেরই সরকারি মামা। নকুড় মামা পথের পাশে খাদের ধারের একটা বেঞ্চে বসে আছেন। তার মাথায় ছাতা, গলায় কমফোর্টার, গায়ে ওভারকোট, চোখে ভ্রুকুটি, মুখে বিরক্তি। আমাকে দেখে বললেন, ব্রজের নাকি? আগে হ্যাঁ। তারপর আপনি হঠাৎ দার্জিলিংয়ে? বাড়ি সব ভালো তো? কেসটার খবর কি? বেনারসি আছে নাকি? কি করছে সে আজকাল? নকুড় মামা বললেন, সব বলছি, তার আগে তুমি একটা কথার জবাব দাও দেখি। এই দার্জিলিংয়ে লোকে আসে কি করতে? হ্যাঁ, ঠান্ডা চাই। কলকাতায় তো আজকাল টাকায় 1 মণ বরফ মেলে, তারই গোটা কতক ওই টালির ওপর ওয়েল ক্লথ পেতে শুলেই চুকে যায়। সস্তায় শীতভোগ হয়। উঁচু চাই, তা না হলে শৌখিন বাবুদের নাকি বেড়ানোই হয় না। কেন রে বাপু? হ্যাঁ, দুবেলা তাল গাছে চড়লেই তো হয়। যত সব হতভাগা। এই পৃথিবীটা যখন কাঁচা ছিল তখন বিশ্বকর্মা তাকে একবার আচ্ছা করে ময়দা ঠাসা করেছিলেন। তার 10 আঙুলের গাঁটটার ছাপ এখনও থেকে গিয়ে জায়গায় জায়গায় পর্বত, উপত্যকা, নদী, জলধি সৃষ্টি করেছে। বিশ্বকর্মার একটি বিরাট চিমটির ফল এই হিমালয় পর্বত। নাই দিলে কুকুর মাথায় ওঠে। ভগবানের আশকারা পেয়ে মানুষ হিমালয়ের বুকে চড়ে দার্জিলিংয়ে বাসা বেঁধেছে। নকুড় মামা ধর্মভীরু লোক, অতটা বাড়াবাড়ি পছন্দ করেন না। আমি বললাম, কি জানেন নকুড় মামা, কষ্ট পাবার যে আনন্দ, তাই লোকে আজকাল পয়সা খরচ করে কেনে। অমৃত বোস লিখেছে, ভাগ্যিস আছিল নদী জগৎ সংসারে, তাই লোকে যেতে পারে পয়সা দিয়েও পারে। দার্জিলিং আছে, তাই লোকের পয়সা খরচ করে পাহাড় ডিঙোবার বদ খেয়াল হয়েছে। তবে এইটুকু আসার কথা, এখানে মাঝে মাঝে ধস নাবে। মামা ব্যস্ত হয়ে খাদের কিনারা থেকে সরে রাস্তার অপেক্ষাকৃত নিরাপদ প্রান্তে এসে বললেন, উচ্ছন্নে যাবে? এটা কি ভদ্রলোকেদের থাকবার দেশ? যখন তখন বৃষ্টি, বাসা থেকে বেরুলে তো 10 তলার ধাক্কা। 2 পা হাঁটো আর দম নাও, তাও সিঁড়ি নেই। হোঁচট খেলে তো হাড়গোড় চূর্ণ। চললে হাঁপানি, থামলে কাঁপুনি। কেন রে বাপু? নকুড় মামা চারিদিকে একবার ভীষণ দৃষ্টিতে তাকালেন। সময়টা যদি সত্য ত্রেতা অথবা দাপর যুগ হতো, আর মামা যদি মুনি ঋষি বা ভস্যলোচন হতেন, তাহলে এতক্ষণে সমস্ত দার্জিলিং শহর সাহারা মরুভূমি অথবা ছাই গাদা হয়ে যেত। তবে এলেন কেন? আরে এসেছি কি আর সাধে? কেষ্টার স্বভাব জানো তো। লেখাপড়া শিখলি, বেথা কর, বিষয় আশয় দেখ, রোজগার তো আর করতে হবে না। সেসব নয়, দিন কত খেয়াল হলো ছবি আঁকলে, তারপর আমসত্তর কল করে কিছু টাকা উড়ালে, তারপর কলকাতায় গিয়ে কতগুলো ছোঁড়ার সর্দার হয়ে একটা সমিতি করলে, তারপর বোম্বে গেল, সেখান থেকে আমাকে এক আর্জেন্ট টেলিগ্রাম। কি হুকুম? না এক্ষুনি দার্জিলিং যাও, মুনশাইন ভিলায় ওঠো। আমিও যাচ্ছি, বিবাহ করতে চাই। কি করি, বড়লোক ভাগ্নে, সকল আবদার শুনতে হয়। এসে দেখি মুনশাইন ভিলায় নরক গুলজার। বরযাত্রীর দল আগে থেকে এসে বসে আছে। সেই কচি সংসদ, কেষ্টাজার প্রেসিডেন্ট। পাত্রী ঠিক হয়েছে? আরে কোথায় পাত্রী? এখানে এসে হয়তো একটা লেপচানি কি ভুটানি বিয়ে করবে। কোচি সংসদের সদস্যরা কিছু জানে না? কিচ্ছু না। আর জানলেই বা কি, তাদের কথাবার্তা আমি মোটেই বুঝতে পারি না, যেন সব হেঁয়ালি। তবে তারা খায় দায় ভালো।
আমার সঙ্গে তাদের ওই এইটুকুই সম্বন্ধ। কেষ্টু বাবাজি আজ বিকেলে পৌঁছবেন। সন্ধেবেলা যদি এসো তবে সবটা টের পাবে। সংসদের সঙ্গেদের সঙ্গেও আলাপ পরিচয় হবে। কোচি সংসদের কথা আগে শুনেছি। এদের সেক্রেটারি পেলব রায় আমাদের পাড়ার ছেলে। তার পিতৃদত্ত নাম প্যালারাম। বিএ পাশ করে ছোকরার কোচি এবং মোলায়েম হবার বাসনা হলো। সে গোঁফ কামালো, চুল বাড়ালো এবং লেডি টাইপিস্টের খোঁপার মতন মাথার দুপাশ ফাঁপিয়ে দিল। তারপর মুগার পাঞ্জাবি, গরদের চাদর, সবুজ নাগড়া ও লাল ফাউন্টেন পেন পরে মধুপুরে গিয়ে আশু মুকুজ্জকে ধরল। ইউনিভার্সিটির খাতায় প্যালারাম রায় কেটে যেন পেলব রায় করা হয়। স্যার আশুতোষ এক ভলিউম এনসাইক্লোপিডিয়া নিয়ে তাড়া করলেন। প্যালারাম পালিয়ে এলো এবং বিএ ডিপ্লোমা বাক্সে বন্ধ করে নিরুপাধিক পেলব রায় হলো। তারই উদ্যমে কোচি সংসদ প্রতিষ্ঠিত হয়েছে। তবে যতদূর জানি কেষ্টই সমস্ত খরচপত্র যোগায়। এই কোচি সংসদের উদ্দেশ্য কি আমার ঠিক জানা নেই। শুনেছি এরা যাকে তাকে মেম্বার করে না এবং নতুন মেম্বারের দীক্ষাও এক ভয়াবহ ব্যাপার। গভীর পূর্ণিমার রাতে সমবেত সদস্যমণ্ডলীর হাত ছুঁয়ে দীক্ষার্থী 16টি ভীষণ শপথ নেয়। সঙ্গে সঙ্গে 16 টিন সিগারেট পোড়ে এবং এন্তার চা খরচ হয়। অনেক বেলা হয়েছে, মেঘও কেটে গেছে। সন্ধ্যার সময় নিশ্চয়ই মুন শাইন ভিলায় যাব বলে নকুর মামার কাছ থেকে বিদায় নিলাম। গিন্নি 3 ছড়া 5 শিকে দামের চুনি পান্নার মালা পর পর গলায় পরে বললেন, দেখো তো কেমন মানাচ্ছে। চমৎকার, যেন পরস্ত্রী। তুমি একটি ক্যাট, পরস্ত্রী না হলে বুঝি মনে ধরে না? আরে আরে চটো কেন? পরকীয়া তত্ত্ব অতি উঁচু দরের জিনিস। তার মহিমা বোঝা যার তার কম্য নয়। তবে যে নিজের স্ত্রীকে পরস্ত্রীর মতো নিত্য নতুন ধরিতে না পারি দেখে, সে অনেকটা এগিয়ে। রাধাকৃষ্ণই হচ্ছেন মডেল প্রেমিক। ফ্রয়েড বলেছেন, ড্যাম ফ্রয়েড অ্যান্ড রাধাকৃষ্ণ মাথায় থাকুন, আমাদের মতন মুখ্য লোকের সীতারামই ভালো। কিন্তু রাম যে সীতাকে দুবার পোড়াতে চাইলেন, তার কি? সে তো লোক নিন্দে বাধ্য হয়ে। ত্রেতা যুগের লোকগুলো ছিল কুচুন্ডে, রাস্কেল। তা তিনি ভরতকে রাজ্য দিয়ে সীতাকে নিয়ে আবার বনে গেলেই পারতেন। সেই আহ্লাদে প্রজারা যে রামকে ছাড়তে চাইলে না। বাহ, তুমি আমার চাইতে ঢের বড় উকিল। আমি তোমাকে রামচন্দ্রের তরফ থেকে ধন্যবাদ দিচ্ছি। কিন্তু ভাগ্যিস তিনি সীতার মতন বউ পেয়েছিলেন, তাই নিস্তার পেয়ে গেলেন। তোমার পাল্লায় পড়লে অযোধ্যা শহরটাকে ফাঁসি দিতে হতো। কেন? আমি কি শূর্পণখা না তারকা রাক্ষসী? সীতা ছিলেন গোবেচারী লক্ষ্মী মেয়ে, তোমার মতন আবদেরে নয়। সোনার হরিণ কে চেয়েছিল মশাই? কত ওজন তার খোঁজ রাখো? যদি ফাঁপাও হয় তবু 5000 ভরি। আচ্ছা আচ্ছা, তোমারই জিত। আর শুনেছ, কেষ্ট যে এখানে বিয়ে করতে আসছে, সেই কাশীর কেষ্ট। হুরে কিস খান, কত গয়না এনেছি, কিন্তু আশ্বিন মাসে লগ্ন কই? প্রেমের তেজ থাকলে লগ্নে কি আসে যায়? তবে পাত্রীটি কে তা কেউ জানে না। হয়তো এখনো পাত্রী স্থির হয়নি, যদিও বরযাত্রীর দল হাজির। ঘ্যাট, শুনেছিলুম কেষ্টর বাপের ইচ্ছে ছিল টুনি দিদির ননদের সঙ্গে কেষ্টর বিয়ে দিতে। সে মেয়ে তো এখানেই আছে, বড় সড়ও হয়েছে। তারও বাপ মা নেই। তার দাদা টুনিদির বর ভুবনবাবু, তিনিই এখন অভিভাবক। তা বলতে পারি না। কেষ্টর মতিগতি বোঝা শিবের অসাধ্য। যাই হোক, সন্ধ্যার সময় একবার কেষ্টর বাসায় যাব। মনোহারিণী সন্ধে। জনহীন পথ দিয়ে চলেছি। শহরের সব জায়গায় ওপরে আরও উপরে, নিচে আরও নিচে, স্তরে স্তরে অগুন্তি দীপমালা ফুটে উঠেছে। রাস্তার দুধারে ঝোপে জঙ্গলে
পাহাড়ি ঝিঝির অলৌকিক মূর্ছনা সা থেকে নিতে লাফিয়ে উঠছে। পরিষ্কার আকাশে চাঁদ উঠছে, কুয়াশার চিহ্ন মাত্র নেই। ওই মুনশাইন ভিলা। কিসের শব্দ? দার্জিলিং শহরে আগে শিয়াল ছিল না। বর্ধমানের মহারাজা যে কটা এনে ছেড়ে দিয়েছিলেন, তারা কি মুনশাইন ভিলায় উপনিবেশ স্থাপন করেছে? না, শিয়াল নয়, কোচি সংসদ গান গাইছে। গানের কথা ঠিক বোঝা যাচ্ছে না, তবে আন্দাজে উপলব্ধি করলাম এক অচেনা, অজানা, অচিন্তনীয়, অরক্ষণীয় বিশ্বতরুণীর উদ্দেশ্যে কোচিগণ হৃদয়ের ব্যথা নিবেদন করছে। হায় নকুড় মামা, তোমার কপালে এই ছিল। আমাকে দেখে সংসদ গান বন্ধ করল। মামা আর কেষ্টকে দেখলাম না। কেষ্ট আজ বিকেলে পৌঁছেছে, কিন্তু কোথায় উঠেছে কেউ জানে না। খুব তাড়াতাড়ি সে মুনশাইন ভিলায় আসবে এমন খবর পাওয়া গেছে। পেলব রায় আমাকে খাতির করে বসালো আর সংসদের অন্যান্য সভ্যদের সঙ্গে পরিচয় করিয়ে দিলেন। আসুন আসুন, বসুন দাদা এখানে। পরিচয় করিয়ে দিই বাকিদের সঙ্গে। শিহরণ সেন, বিগলিত ব্যানার্জি, অকিঞ্চিত কর, হুতাশ হালদার, দোদুল দে, লালিমা পাল পুং। এদের নাম কি অন্নপ্রাশনের সময় পাওয়া, না সজ্ঞানে স্বনির্বাচিত? ভাবলাম জিজ্ঞেস করি, কিন্তু চক্ষু লজ্জা বাধা দিল। লালিমা পাল মেয়ে নয়, নাম শুনে অনেকেই ভুল করে, তাই সে আজকাল নামের পর পুং লেখে। হঠাৎ দরজা ঠেলে নকুড় মামা ঘরে ঢুকলেন। তার পিছনে ওকে। এই কি কেষ্ট! আমি একাই চমকাইনি, সমস্ত কোচি সংসদ অবাক হয়ে দেখতে লাগলো। হুতাশ বেচারা নিতান্ত ছেলে মানুষ, সবে সিগারেট খেতে শিখেছে, সে আঁতকে উঠল। কেষ্টর পা থেকে মাথা অবধি সবটাই বাঙালির আধুনিক পোশাক পরিচ্ছদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করছে। তার মাথার চুল কদম ফুলের মতন ছাঁটা, গোঁফ নেই, কিন্তু ঠোঁটের নিচে ছোট একগোছা দাড়ি আছে। গায়ে সবুজ রঙের খাটো জামা, তাতে বড় বড় সাদা ছিট, কোমরে বেল্ট, মালকোচা মারা বেগুনি রঙের ধুতি, পায়ে পট্টি ও বুট, হাতে একটি মোটা লাঠি বা কোঁতকা, পিঠে ক্যাম্বিসের ন্যাপস্যাক স্ট্র্যাপ দিয়ে বাঁধা। কেষ্ট, এ কি বিভীষিকা! প্রথমটা তাই মনে হবে, কিন্তু যখন বুঝিয়ে দেব তখন বলবেন হ্যাঁ, কেষ্ট ঠিক করেছে। ব্রজেন্দা, জীবনটা ছেলে খেলা নয়, আর্ট অ্যান্ড এফিসিয়েন্সি। কিন্তু চেহারাটা অমন ধরলে কেন? শুনুন, মানুষের চুলটা অনাবশ্যক। শীততাপ নিবারণের জন্য যেটুকু দরকার ততটুকু রেখেছি। এই যে দেখছেন দাড়ি, একে বলে ইম্পেরিয়াল। এর উদ্দেশ্য নাকটা ব্যালেন্স করা। আপনারা সাদা ধুতির ওপর ঘোর রঙের জামা পরেন, অফুল, তাতে চেহারাটা টপ হেভি দেখায়। আমার পোশাক দেখুন, প্লাম ভায়োলেট অ্যান্ড সুইস গ্রিন, হোয়াইট স্পটস, কলার কন্ট্রাস্ট অ্যান্ড হারমোনি। এবার পাছা পার হাফ প্যান্ট ফরমাস দিয়েছি, তাতে ওয়েস্ট লাইন আরও ইমপ্রুভ করবে। এই যে দেখছেন লাঠি, এতে বাঘ মারা যায়। এই যে দেখছেন পিঠের ওপর বোঁচকা, এতে পাবেন না এমন কোনো জিনিস নেই। আমি স্বাবলম্বী, স্বয়ংসিদ্ধ, বেপরোয়া। এই পর্যন্ত বলে কেষ্ট দু পকেট থেকে দুরকম সিগারেট বার করলো এবং দুটোই একসাথে টানতে টানতে বলল, পারেন এরকম? একটা ভার্জিনিয়া, একটা টার্কিশ। মুখে গিয়ে ব্লেন্ড হচ্ছে। নকুড় মামা প্রচণ্ড রাগে চোখ বুজে বসে রইলেন। বোঝা যায় তার ভেতরে বিস্ময় আর রাগ ধিকি ধিকি জ্বলছে। কেষ্টবাবু, আপনি না কোচি সংসদের সভাপতি? আপনি শেষটায় এমন হলেন? কোচি ছিলুম বটে, কিন্তু এখন পাকবার সময় হয়েছে। হে, নিশ্চয়ই, নইলে দরকচা মেরে যাবে। যাক সব কথা। কেষ্ট, তুমি নাকি বিয়ে করবে? সেই পরামর্শ করতেই তো আসা। আপনিও এসেছেন, খুব ভালোই হয়েছে।
প্রথমে আমি প্রেম সম্বন্ধে দু চার কথা বলতে চাই। নকুর মামা, আপনি ওপরে গিয়ে লেপ মুড়ি দিয়ে শুয়ে পড়ুন, আর ঠান্ডা লাগাবেন না। যা স্থির হয় পরে জানাবো। এখন তারপর কেষ্ট, প্রেম কি প্রকার? একটু চা হলে যে হতো। বোদা, বোদা, এই বোদা। জু বোদা কেষ্টর চাকর, নেপালি ক্ষত্রিয়। তার মুখ দেখলেই বোঝা যায় যে সে চন্দ্রবংশের একটি রত্ন। পেলব তাকে 10 পেয়ালা চা আনতে বলল। প্রেম সম্বন্ধে লোকের অনেক বড় বড় ধারণা আছে। চণ্ডীদাস বলেছেন, নিমে দুধ দিয়া একত্র করিয়া ওইছন কানুর প্রেম। রাশিয়ান কবি ভটকাউস্কি তিনি বলেন প্রেম একটা নিকৃষ্ট নেশা। মেটাসনিকভ বলেন প্রেমে পরমায়ু বৃদ্ধি হয়, কিন্তু ঘোল আরও উপকারী। মাদাম দে সেইয়া বলেন প্রেমই নারীর একমাত্র অস্ত্র, যার দ্বারা পুরুষের যথাসর্বস্ব কেড়ে নেওয়া যায়। ওমর খাইয়াম লিখেছেন প্রেম চাঁদের শরবত, কিন্তু তাতে একটু সিরাজি মিশাতে হয়। হেনরি দি এইথ বলেছিলেন প্রেম অবিনশ্বর, একটি প্রেম পাত্রী বধ করলে পরপর আরও 10টা এসে জোটে। ফ্রয়েড বলেন প্রেম হচ্ছে পশু ধর্মের ওপর সভ্যতার পলেস্তারা। হ্যাভেল কেলিস বলেন ঢের হয়েছে, তুমি নিজে কি বলো তাই শুনতে চাই। আমি বলি প্রেম একটা ধাপ্পাবাজি, যার দ্বারা স্ত্রী পুরুষ পরস্পরকে ঠকায়। কোচি সংসদ একটা অস্ফুট আর্তনাদ করল। হুতাশ বুকে হাত দিয়ে ক্ষীণ স্বরে বলল, হুতো, অমন করছিস কেন রে? বেশি সিগারেট খেয়েছিস আর খাসনি, বুঝলি? লালিমা পালের গলা থেকে একটা ঘড়ঘড়ে আওয়াজ বেরোলো। জাপানি ঘড়ি বাজার আগে যেরকম করে সেই রকম। তার গলাটা কিছুটা সর্দি জড়ানো। কলকাতায় থাকতে সে কোকিলের ডিমের সঙ্গে মকরধ্বজ মেরে খেত, কিন্তু এখানে অনুপানের অভাবে ওষুধ বন্ধ আছে। কেষ্ট তাকে উৎসাহ দিয়ে বলল, নেলো, তোর যদি প্রেম সম্বন্ধে কিছু বলবার থাকে তো বল না। আমার মতে প্রেম হচ্ছে একটা 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 আমি সাজেস্ট করলাম ভূমিকম্প। এক্স্যাক্টলি, প্রেম একটা ভূমিকম্প, ঝঞ্ঝাবাত, নায়াগ্রা প্রপাত, আকস্মিক বিপদ, যাতে বুদ্ধি শুদ্ধি সমস্ত লোপ পায়। লালিমা আরেকবার বাজবার উপক্রম করল, কিন্তু তার প্রতিবাদ নিষ্ফল বুঝে অবশেষে চুপ করে রইল। তবে তুমি বিয়ে করতে চাও কেন? কত টাকা পাবে হে? 1 পয়সাও নেব না। আমি বিবাহ করতে চাই জগৎকে একটা আদর্শ দেখাবার জন্য। জগতে 2 রকম বিবাহ হয়, এক হচ্ছে আগে বিবাহ তারপরে প্রেম, যেমন সেকেলে হিন্দুরা। আর এক রকম হচ্ছে আগে প্রেম তারপর বিবাহ, অর্থাৎ কোর্টশিপের পর বিবাহ। আমি বলি 2ই ভুল। আগে বিবাহ হলে যদি বনিবনা না হয় তখন প্রেম আসবে কোথা থেকে? আর আগে প্রেম পরে বিবাহ, এও সমান খারাপ। কারণ কোর্টশিপের সময় দুপক্ষই প্রেমের লোভে নিজের দোষ ঢেকে রাখে, তারপর বিবাহ হয়ে গেলে যখন গলদ বেরিয়ে পড়ে তখন টু লেট। ওসব তো পুরনো কথা বলছো। তুমি কি ব্যবস্থা করতে চাও তাই বলো। আমার সিস্টেম হচ্ছে প্রেমকে একদম বাদ দিয়ে কোর্টশিপ চালাতে হবে। কারণ প্রেমের গন্ধ থাকলেই লুকোচুরি আসবে। চাই 2জন নির্লিপ্ত সুশিক্ষিত নরনারী আর একজন বিচক্ষণ ভুক্তভোগী মধ্যস্থ ব্যক্তি, যিনি নানা বিষয়ে উভয় পক্ষের মতামত বেশ করে মিলিয়ে দেখবেন। আমি একটা লিস্ট করেছি। এতে আছে বেশভূষা, আহার্য, শয্যা, পাঠ্য, কলাচর্চা, বন্ধু নির্বাচন, আমোদ প্রমোদ ইত্যাদি 93টি অত্যন্ত দরকারি বিষয়, যা নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে হরদম মতভেদ হয়ে থাকে। প্রথমেই যদি এইসব মোকাবিলা হয়ে যায় এবং অধিকাংশ বিষয়ে দুপক্ষের একমত হয়, আর বাকি অল্প স্বল্প বিষয়ে একটা রফা করা চলে, তাহলে পরে গোলযোগের কোনো ভয়ই থাকবে না। কিন্তু খবরদার, গোড়াতেই আবার প্রেম যেন এসে না জোটে, তাহলেই সব ভণ্ডুল হবে। শেষে যত খুশি প্রেম হোক, কোনো আপত্তি নেই। এতদিন চলছিল কোর্টশিপ, আর আমার সিস্টেম হচ্ছে হাই কোর্টশিপ। কোর্ট মার্শাল বললে আরও ঠিক হয়। সিস্টেম তো বুঝলুম, কিন্তু এমন পাত্রী কে আছে যে তোমার এই এক্সপেরিমেন্টে রাজি হবে? তবে তুমি যে প্রেমের ভয় করছো সেটা মিথ্যে। তোমার এই মূর্তি দেখলে
প্রেম বাপ বাপ করে পালাবে। পাত্রী আমি আজ ঠিক করে এসেছি। কে সেই হতভাগিনী? ভুবন বোসের ভগ্নী পদ্মমধু বোস। আরে, আমাদের টুনি দিদির ননদ? তাই বলো? গিন্নি তাহলে ঠিক আন্দাজ করেছিলেন। কিন্তু শুনলাম তোমাদের বিয়ের কথা নাকি আগেই একবার হয়েছিল। এতে কেস প্রেজুডিসড হবে না? মোটেই না, আমরা দুপক্ষই নির্বিকার। ব্রজেন্দা, আপনাকেই মধ্যস্থ হতে হবে, কিন্তু আপনার লিগ্যাল ম্যাট্রিমোনিয়াল দুরকম অভিজ্ঞতাই আছে, ভালো করে জেরা করতে পারবেন। রাজি আছি, কিন্তু মেয়েটা আমার ওপর না চটে। কোনো ভয় নেই, পদ্ম অত্যন্ত বুদ্ধিমান লোক। আরে লোকটি তো বুদ্ধিমান, কিন্তু মেয়েটি কেমন? মজবুত বলেই তো বোধ হয়। 7 মাইল হাঁটতে পারে, 2 ঘন্টা টেনিস খেলতে পারে, মাস্কুলার ইন্ডেক্স খুব হাই, ফ্যাটিক কোএফিসিয়েন্ট বেশ লো, সেলাই জানে, রান্না জানে, লজিক জানে, বাজে তর্ক করে না, ইকোনমিক্স জানে, গান গাইবার সময় বেশি চেঁচায় না। তাহলে কাল সন্ধেবেলা ভুবনবাবুর বাড়ি ঠিক যাবেন, লাভলক রোড, মডলিন কটেজ। আমি প্রতিশ্রুতি দিয়ে বাড়ির দিকে চললাম। মুনশাইন ভিলার গেট পার হতেই একটা কোলাহল কানে এলো। আন্দাজে বুঝলাম কোচি সংসদের চাপা কষ্ট মুখরিত হয়ে কেষ্টকে গালি দিচ্ছে। আমি আর দাঁড়ালাম না। সমস্ত শুনে গিন্নি মত দিলেন। রিপিং পার্সি থিয়েটারের চাইতেও ভালো। আমি কিন্তু তোমার সঙ্গে যাচ্ছি, যদি 5 টাকা দিয়ে টিকিট কিনতে হয় তাতেও রাজি আছি। কিন্তু তোমাকে তো শুনতে দেবে না। হাইকোর্টশিপ গোপনে হয়, ওইটুকু সাধারণ কোর্টশিপের সঙ্গে মেলে। ঘরে থাকবো শুধু আমি, কেষ্ট আর পদ্ম। আড়ি পাতবো? তার দরকার হবে না, সব কথাই পরে শুনতে পাবে। আমার যে কান, তা তোমার হোক। হ্যাঁ, যাই হোক, আমিও যাব। কিন্তু পরের ব্যাপারে তোমার ওরকম কৌতূহল তো ভালো নয়। ফ্রয়েডের কি ব্যাখ্যা করেন জানো? খবরদার ও মুখ পোড়ার নাম করো না বলে দিচ্ছি। অগত্যা দুজনেই টুনি দিদির বাসায় চললাম। ভুবনবাবু ও টুনি দিদি এরা যেন সাংখ্য দর্শনের পুরুষ প্রকৃতি। কর্তাটি কুঁড়ের সম্রাট, সমস্তক্ষণ ড্রেসিং গাউন পরে ইজি চেয়ারে বসে বই পড়েন ও চুরুট ফোঁকেন। গিন্নিটি ঠিক উল্টো, অসীম শক্তিময়ী, অঘটন ঘটন পটীয়সী। মাছ কোটা থেকে গাড়ি রিজার্ভ করা পর্যন্ত সব কাজ নিজেই করেন। কথা বলবার ফুরসত নেই। তাড়াতাড়ি অভ্যর্থনা শেষ করেই অতিথি সৎকারের বিপুল আয়োজন করতে রান্নাঘরে ছুটলেন। পদ্ম এসে প্রণাম করল। খাসা মেয়ে, কেশটা হতভাগা বলে কিনা মজবুত। এ কি হাতুড়ি না হামানদিস্তা? কোচি সংসদের মধ্যে বাস্তবিক যদি কেউ নিরেট কোচি থাকে তবে সে কেষ্ট, যতই প্রেমের বক্তৃতা দিক। ঋষ্যশৃঙ্গের একটা শিং ছিল, কেষ্ট 2টো শিং। কিন্তু এই সুশ্রী বুদ্ধিমতী সপ্রতিভ মেয়েটি কেন ওই গাধার খেয়ালে রাজি হলো? স্ত্রী জাতি বাঁদর নাচ দেখতে ভালোবাসে। পদ্মর উদ্দেশ্য কি শুধু তাই? স্ত্রীর চরিত্র বোঝা শক্ত। মনস্তত্ত্বের বইগুলো ভালো করে পড়তে হবে। হাইকোর্টশিপ শুরু হলো। ঘরের পর্দা ভেদ করে সুদূর রান্নাঘর থেকে টুনি দিদি ও আমার গিন্নির উচ্চ হাসি এবং কাটলেট ভাজার গন্ধ আসছে। আমি যথাসাধ্য গম্ভীর হয়ে শুভ কাজ শুরু করলাম। এই মকদ্দমায় বাদী, প্রতিবাদী, অনুবাদী, সংবাদী, বিসংবাদী কে কে তা এখনও স্থির হয়নি, কিন্তু সেজন্যে বিচার আটকাবে না। কারণ 2 সাক্ষী হাজির, শ্রীমান কেষ্ট ও শ্রীমতী পদ্ম। ব্রজেন্দা, আপনি এই গুরু বিষয় নিয়ে আর তামাশা করবেন না, কাজ শুরু করুন। ব্যস্ত হও কেন? আগে যথারীতি সত্য পাঠ করাই। শ্রীমান কেষ্ট, তুমি শপথ করে বলো যে তোমার মধ্যে পূর্ব রাগের কোনো কমপ্লেক্স নেই। যদি থাকে তবে মকদ্দমা এখনই ডিসমিস হবে। একদম নেই। পদ্ম যখন 5 বছরের আর আমি যখন 10 বছরের, তখন ওকে যেরকম দেখতুম এখনও ঠিক তাই দেখি। তবে আগে ওকে ঠ্যাঙাতুম, এখন আর ঠ্যাঙাই না। শ্রীমতী পদ্ম, কেষ্টর প্রতি তোমার মনোভাব কীরকম তা জিজ্ঞাসা করে তোমায় অপমান করতে চাই না।
কেষ্টর মূর্তি হচ্ছে পূর্বরাগের অ্যান্টিডোট। তো কেষ্ট, এইবার তোমার সেই ফিরিস্তিটা দাও। পাপ, 93টা আইটেম, পোশাক পরিচ্ছদ, খাওয়া দাওয়া, বিছানা, বইপত্র, এ তো দেখছি পাক্কা 15 দিন লাগবে। দেখো, আজ বরঞ্চ আমি গোটা কতক বাছা বাছা প্রশ্ন করি। হ্যাঁ, যদি অবস্থা আশাজনক বোধ হয় তবে কাল থেকে সিস্টেমেটিক টেস্ট শুরু হবে। আচ্ছা, প্রথমে আহার্য সম্বন্ধে জিজ্ঞেস করি, কারণ ওইটাই সবচেয়ে দরকারি। ফ্রয়েড যাই বলুন, কেষ্ট, তুমি লঙ্কা খাও? ঝাল আমার মোটেই সহ্য হয় না। আচ্ছা, পদ্ম কি বলো? লঙ্কা না হলে আমি খেতেই পারি না। ব্যাড ব্যাড, প্রথমেই ঢেরা পড়ল। স্বামী স্ত্রীর তো ভিন্ন হেসেল হতে পারে না। রফা করা চলে কিনা পরে স্থির করা যাবে। জলে লঙ্কা সেদ্ধ করে দুজনকে খাইয়ে দেখে এমন একটা পার্সেন্টেজ ঠিক করতে হবে যা দুপক্ষেরই বরদাস্ত হয়। আচ্ছা, তোমরা চায়ে কে ক চামচ চিনি খাও? 1। 7। ভেরি ব্যাড, আবার ঢেরা পড়ল। আমি মেরে কেটে 3 চামচ অবধি উঠতে পারি। পদ্ম, তুমি একটু নাবো না? খবরদার, সাক্ষী ভাঙাবার চেষ্টা করো না। যা জিজ্ঞাসা করবার আমিই করব। আচ্ছা কেষ্ট, তুমি কীরকম বিছানা পছন্দ করো, নরম না শক্ত? একটু শক্ত রকম, ধরুন ওই 2 ইঞ্চি গদি। বেশি নরম হলে আমার আবার ঘুমই হয় না। আমার আবার নরম তুলতুলে বিছানা ছাড়া ঘুম হয় না। ভেরি ভেরি ব্যাড, এই ফের ঢেরা দিলুম। আচ্ছা কেষ্ট, পদ্মর চেহারাটা তোমার কীরকম পছন্দ হয়? আর তা মন্দ কি? ওসব ভাষা ভাষা জবাব দিলে চলবে না, ভালো করে দেখে তারপর বলো। মানে খাসা চেহারা। এ পদ্ম আর সে পদ্ম নেই, একেবারে। ব্যাস ব্যাস, বাজে কথা বলো না। পদ্ম, এবারে তুমি কেষ্টকে দেখে বলো। যেন একটি সং। তা আমি না হয় মাথার চুলটা 1 ইঞ্চি বাড়িয়ে ফেলবো, আর দাড়িটাও না হয় ফেলে দেব। আচ্ছা, এই দেখো, এই হাত দিয়ে দাড়িটা চেপে রাখলাম। এইবার দেখো তো পদ্ম। হোপলেস। আপত্তির প্রতিকার হতে পারে, কিন্তু বিদ্রুপের কোনো ওষুধ নেই। এই ব্রজেন্দা, আপনি তো যা তা সব রিমার্ক করে গুলিয়ে দিচ্ছেন। আচ্ছা আচ্ছা বাপু, তুমি নিজেই না হয় যারা করো। কেষ্ট ডান পা মুড়ে বাঁ পা এগিয়ে বসে আস্তিন গুটিয়ে বলল, পদ্ম, এই দেখো আমার হাত, একে বলে বাইসেপস। এই দেখো ট্রাইসেপস। এরকম জবরদস্ত গড়ন তোমার পছন্দ হয় না ব্রজেন্দার মতো গোলগাল নাদুস নুদুস চাও? তোমার মতামত জানতে পারলে আমি না হয় আমার আদর্শ সম্বন্ধে ফের বিবেচনা করব। তোমার চেহারা তুমি বুঝবে, আমি তো আর তোমায় দারোয়ান রাখছি না। আচ্ছা, তোমার হাতটা দেখি একবার, কিরকম পাঞ্জার জোর। কেষ্ট খপ করে পদ্মার পদ্মহস্ত ধরল। হ্যাঁ হ্যাঁ, ও কি সাক্ষীর ওপর হামলা? ওসব চলবে না। আমার ওপর যখন বিচারের ভার, তখন যা করবার আমিই করব। তুমি ওখানে গিয়ে বসো। বেশ তো, আপনি ফের কোয়েশ্চেন করুন। আর দরকার নেই, তোমাদের মোটেই মতে মিলবে না, রফা করাও চলবে না। আমি এই হুকুম লিখলুম, নাপু নাথিং ডুইং। কেস এখন মুলতুবি রইল। 1 বছর নিজের নিজের মতামত বেশ করে রিভাইজ করো, তারপর আবার আদালতে হাজির হবে। কেষ্ট এবার চটে উঠল। আপনি আমার সিস্টেম কিচ্ছু বুঝতে পারেননি। আপনি যা করলেন সেটা কি একটা টেস্ট হলো? শুধু ইয়ার কি? আপনাকে মধ্যস্থ মানাই ঝকমারি হয়েছে। আমিও খাপ্পা হয়ে বললাম, দেখো কেষ্ট, বেশি চালাকি করো না। আমি একজন উকিল, 12 বৎসর প্র্যাকটিস করছি, 15 বছর হলো বিবাহ করেছি, ঝাড়া 1টি মাস সাইকোলজি পড়েছি। কার সঙ্গে কার মতে মেলে
আমার বিলক্ষণ জানা আছে। আর তুমি তো নির্বিকার, তোমার অত রাগ কেন? দেখো দেখি পদ্ম কেমন লক্ষ্মী মেয়ে হয়ে চুপটি করে বসে আছে। কেষ্ট গজ গজ করতে লাগলো। এই সময় হঠাৎ পর্দা ঠেলে টুনি দিদির ছোট খুঁকি ঘরে ঢুকলো। নারী, তুমি কি চাও? খুকির নারীত্বের দাবি অতি মহৎ এবং সমস্ত নারী সমাজের অনুধাবন করার মতো। সে বলল, খাবেন চলুন, লুচি জুড়িয়ে যাচ্ছে যে। কেষ্ট কারো সঙ্গে আর কথাবার্তা বলল না, ভালো করে খেলও না। খাওয়ার শেষে আমি একাই নিজের বাসায় ফিরলাম। গিন্নি আজ রাতে ওইখানেই থাকবেন। পরদিন বেলা 10টার সময় গিন্নি ফিরে এসে আপাদমস্তক মুড়ি দিয়ে শুয়ে পড়লেন। সভায় দেখলাম তিনি কম্বলের ভিতরে থেকে থেকে নড়ে উঠছেন এবং অস্ফুট শব্দ করছেন। কি গো, ফিক ব্যথাটা আবার ধরেছে বুঝি? ডাক্তার দাসকে ডাকবো? না, কিচ্ছু দরকার নেই, ও আপনি সেরে যাবে। ও হু হি। হিস্টেরিয়া নাকি? ওই উৎপাত তো ছিল না। এই নিশ্চয়ই বেচারা কালকের ব্যাপারে মনক্ষুণ্ণ হয়েছে। আমার মতলব তো জানে না। মেয়েরা চায় রাতারাতি বিয়ে স্থির হয়ে যাক। আরে অত ব্যস্ত হলে কি চলে? কেষ্ট সবে বড়শি গিলেছে, এখন তাকে আরও দিন কত খেলাতে হবে। বিকেলে মুনশাইন ভিলায় গেলাম। উদ্দেশ্য কেষ্টকে একটু ঠান্ডা করা, কিন্তু কেষ্টর দেখা পেলাম না। মামাও নেই। কচি সংসদের সভ্যগণ যে যার নিজের খাটে শুয়ে আছে। ডাকলে সাড়া দিল না। তাদের দৃষ্টি উদাস, নিশ্চয়ই একটা বড় রকমের ব্যথা পেয়েছে। বোদাকে জিজ্ঞেস করলাম, বাবু কাহা? বোদার বদনচক্রে দর্শন, নিঃশ্বাস নেবার ও কথা বলার জন্য যে কটি ছোট ছোট ছিদ্র আছে তা বড় হলো। বাবু বাগা। হ্যাঁ, কেষ্টবাবু ভাগা? এ কাহা ভাগা? এ নিশ্চয়ই ভুবন বাবুর বাড়িতে গিয়া হোগা। भुवन बाबू भाग गया, उनकी बीबी भाग गया, उनकी कोकी भाग गया, कोकी का गोरा भाग गया, गोरी सी मिसी बाबा जो थी सो भी भाग गया। কেষ্ট পালিয়েছে। ভুবনবাবু তাঁর বিবি, তার খুকি, খুকির ঘোড়া এবং ফর্সা মতন মিশি বাবা অর্থাৎ পদ্ম সকলেই পালিয়েছে। নকুর মামা বোধহয় খুঁজতে বেরিয়েছেন। কচি সংসদ কিছুই জানে না। জিজ্ঞাসা করা বৃথা। গিন্নির কাণ্ড মনে পড়ল। ফিক ব্যথাও নয়, হিস্টেরিয়াও নয়, শুধু হাসি চাপবার চেষ্টা। তৎক্ষণাৎ বাসায় ফিরলাম। এই এই তুমিই যত নষ্টের গোড়া। আহা, কি আমার কাজের লোক, নিজে কিছুই করতে পারলেন না, এখন আমার দোষ। তারপর ব্যাপারটা কি বলো দেখি। গিন্নি প্রথমে একচোট হাসতে হাসতে গড়িয়ে নিলেন, শেষে বললেন, তুমি তো রাত 10:30টায় ফিরে গেলে। টুনি দিদি আর আমি গল্প করতে লাগলাম, সে কত সুখ দুঃখের কথা। তা রাত 12টার সময় দেখি কেষ্ট টিপি টিপি আসছে, তার মুখ কাঁদো কাঁদো, চাউনি পাগলের মতন। টুনিদি বললে, কেষ্ট কি হয়েছে? কেষ্ট বললে, পদ্মর সঙ্গে বিয়ে না হলে সে আর এ প্রাণ রাখবে না, তারা তর সইছে না, হয় পদ্ম নয় কি একটা অ্যাসিড। আমি বললাম, তারা চিন্তা কি, অ্যাসিড ডাক্তারখানায় পাওয়া যায়, আর পদ্ম তো মজুতি আছে। আগে সকাল হোক, তারপর যা হয় একটা ব্যবস্থা করা যাবে। কেষ্ট বলল, সে এক্ষুনি তার সঙ্গের সাজ ফেলে দিয়ে ভদ্রলোক সাজবে, কিন্তু অত লাফালাফির পর 5 জনের কাছে মুখ দেখাবে কেমন করে? টুনিদি বললে, কুছ পরোয়া নেই, কালকের মেলেই কলকাতায় পালিয়ে চলো, গিয়েই বিয়ে দেবো। পদ্ম বিগড়ে বসলো।
টুনিদি বললে নে 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 কি? টুনিদিকে তো জানো, তার অসাধ্য কাজ কিছুই নেই। সেই রাত্রেই মশাই মোট বাঁধা হয়ে গেল 163টা লাগেজ। তারপর আজ সকালে তাদের ট্রেনে তুলে দিয়ে এখানে চলে এলো। বিয়ের পর 1.5 মাস কেষ্ট আমার সঙ্গে লজ্জায় দেখা করেনি, সবে কাল এসে ক্ষমা চেয়ে গেছে। আমি তাকে সর্বান্তকরণে মার্জনা করেছি এবং মনস্তত্ত্বের নজির দেখিয়ে বুঝিয়ে দিয়েছি যে তার লজ্জা পাবার কোনো কারণ নেই। কেষ্টর মনের আড়ালে যে আর একটা উপমন এতদিন ছাই চাপা ছিল, তারই ভূমিকম্পের ফলে সে বাঁদর নেচেছে। কোচি সংসদ ছত্রভঙ্গ হয়ে গেছে। কেষ্ট আবার একটা নতুন ক্লাব তৈরি করেছে, হই হয় সংঘ। ইতিহাস প্রসিদ্ধ হই হয় ক্ষত্রিয়দের সাথে এর কোনো সম্বন্ধ নেই। এই ক্লাবের মেম্বার সস্ত্রীক আমি ও কেষ্ট। এই বড়দিনের ছুটিতে আমরা হাওড়া থেকে পেশোয়ার পর্যন্ত হই হই করতে যাব। শুনলেন রাজশেখর বসুর লেখা কোচি সংসদ। গল্পটির রেডিও রূপান্তর করেছে অরুণিতা। এই গল্পে অভিনয় করেছে কেষ্ট ও পেলব রায়ের চরিত্রে তমজিৎ, নকুর মামা এবং বোদার চরিত্রে শুভভদ্র, হুতাশের চরিত্রে শুভ্রজিৎ, পদ্মর চরিত্রে মধুমন্তী, কথকের স্ত্রীর চরিত্রে অনন্যা, শিশু চরিত্রে পৃথা এবং লালিমা পাল ও গল্পের কথক এবং ব্রজেনের চরিত্রে অঙ্কুর। কেমন লাগলো স্টোরিজ আনফোল্ডের গল্প পাঠ তা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর যে অনুরোধটা শুরুতেই করেছি সেটা আবারও করছি, গল্প ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটি প্রেস করে দেবেন। শুনতে থাকুন স্টোরিজ আনফোল্ড, কান থেকে হৃদয় পর্যন্ত।